সবাইকে আমার চ্যানেলে স্বাগত। কালকে আমরা পড়েছিলাম বা এর আগের ভিডিওতে আমরা পড়েছি আলোর প্রতিফলন ও প্রতিসরণ। আজকে আমরা গোলীয় দর্পণ শুরু করব। গোলীয় দর্পণ পড়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে বৃত্ত এবং গোলক। বৃত্ত এবং গোলক সম্পর্কে আমাদের বেসিক ধারণা রাখতে হবে। যদি আমরা হোয়াইট বোর্ডে আঁকি তাহলে দেখতে পাবো যে গোলক এবং বৃত্ত বিশেষ কোনো পার্থক্য আমরা বুঝতে পারবো না, তাই তো? যেমন কিন্তু এদের মধ্যে তো পার্থক্য অবশ্যই আছে। কি পার্থক্য? বৃত্ত হলো একটা দ্বিমাত্রিক বস্তু, এর শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, মানুষ শুধু এটাকে আঁকতে পারে। কিন্তু গোলক একটা ঘন বস্তু যার তিনটা মাত্রা, যার হচ্ছে তিনটা মাত্রা। কি কি সেই তিনটা মাত্রা? সেটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাও আছে। এর বাস্তব উদাহরণ কি হতে পারে? যেমন ফুটবল বা লৌহ গোলক, এগুলো হচ্ছে গোলক। ঠিক আমরা যে গোলীয় দর্পণ পড়বো সেটা কিন্তু কোনো বৃত্তর পার্ট অবশ্যই হবে না, সেটা কার পার্ট হবে? কোনো গোলকের পার্ট হবে। কিরকম? যদি আমরা দেখি যে আর লৌহ গোলক বললাম, সেটা কি নিরেট। তো নিরেট থেকে আমরা কিন্তু গোলকের দুইটা মানে যে যত প্রকারভেদ আছে সেগুলো কিন্তু আমরা বোঝাতে পারবো না। তো গোলীয় দর্পণ যদি আমরা দেখি যে গোলীয় দর্পণের একটা অংশ কোনো একটা আমরা প্রতিফলক তল হিসেবে ব্যবহার করছি। এক কথায় দর্পণ হচ্ছে কি, বা গোলীয় দর্পণ বলছি আমরা। গোলীয় দর্পণ কাকে বলবো? যখন আমরা সেখান থেকে প্রতিফলন করতে পারবো, প্রতিফলন ঘটাতে পারবো। কার? অবশ্যই আলোর। তো আলোর প্রতিফলন যদি ঘটাই তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা দেখব যে সেটা যদি কোনো গোলকের অংশ হয়, প্রতিফলক তলটা যদি কোনো গোলকের অংশ হয়, তাহলে সেটাকে আমরা বলছি গোলীয় দর্পণ। তাহলে এই গোলীয় দর্পণ আবার তিন প্রকারের হয়। সেই প্রকারভেদগুলো আমরা আগে লিখে নিই, তারপর সেটা বুঝবো। যেমন দর্পণ, দর্পণ আমরা তিন প্রকার: সমতল দর্পণ, সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ। সমতল দর্পণের সঙ্গে আমরা সবাই পরিচিত। আমরা যে আমাদের নিজের প্রতিদিন যে দর্পণটা দেখি, নিজের ছবি, সেটা হচ্ছে কি সমতল দর্পণ। আর অবতল দর্পণ কি? কোনো গোলীয় দর্পণ যদি কোনো গোলকের ভিতরের অংশটাকে যদি আমরা প্রতিফলক তল হিসেবে ব্যবহার করি, এক কথায় অবতল তলকে যদি আমরা প্রতিফলক তল হিসেবে ব্যবহার করি, সেটা হবে অবতল দর্পণ। আর বাইরের পৃষ্ঠ, একটা গোলকের বাইরের পৃষ্ঠকে যদি আমরা প্রতিফলক তল হিসেবে ব্যবহার করি, সেটা হবে উত্তল দর্পণ। তাহলে বুঝতে পারলাম দর্পণ তিন প্রকার। সমতল দর্পণ, এই সমতল দর্পণই আবার কোনো আমরা ধরতে পারি কি যে কোনো গোলকেরই অংশ সমতল দর্পণ। এটা কি করে সম্ভব? হ্যাঁ, যখন কোনো একটা গোলীয় দর্পণ বিশাল আকারের, তার ব্যাসার্ধ অনেক বড়, অসীম, তার ক্ষেত্রেই সেটা হচ্ছে তার একটা অংশ হচ্ছে সমতল দর্পণ হিসেবে বিবেচিত হয়। এই দর্পণ পড়ার ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় দর্পণ সম্পর্কে আমাদের জেনে নিতে হবে, যেগুলো আমাদের জানতে হবে। যেমন হচ্ছে এক নম্বর হচ্ছে মেরু বা পল। মেরুটা কি? গোলীয় দর্পণ যে প্রতিফলক তল আছে, সেই প্রতিফলক তলের একটা মধ্যবিন্দু, একটা মিডল পয়েন্ট, হ্যাঁ, প্রতিফলক তলটার একটা মিডল পয়েন্ট আছে, মধ্যবিন্দু আছে, সেটা হচ্ছে মেরু বা পল হিসেবে বিবেচিত। সেটা কোথায় হতে পারে? সমতল দর্পণের ক্ষেত্রে সেটা একটা নির্দিষ্ট হবে, এটাকে আমরা পি বলছি। এরকম অবতল দর্পণের ক্ষেত্রে এখানে হবে, আর হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে এখানে হবে। দর্পণকে আমরা যদি একটা কাঁচের বাটির সঙ্গে তুলনা করি, তাহলে এক ফোঁটা যদি জল আমরা ফেলে দিই, তাহলে যেখানে গিয়ে জমা হবে সেটাই হবে গোলীয় দর্পণের মেরু। আচ্ছা, দুই নম্বরে তাহলে মেরু সবাই বুঝতে পারলাম। এরপর আমরা জানবো বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র, এগুলো সবই আমাদের বুঝতে হবে। এগুলো আমরা যখন দর্পণ ডিটেলসে পড়বো তখন লাগবে। বক্রতা কেন্দ্র কি? যখন কোন একটা গোলীয় দর্পণের আমরা প্রতিফলক তলটা আমরা ব্যবহার করছি, সেটা তো প্রতিফলক তলটা যেটা, বা কোনো একটা দর্পণ, গোলীয় দর্পণ, সেটা উত্তল হতে পারে, অবতল হতে পারে, সেটা তো নিশ্চয়ই কোনো গোলকের অংশ। সেই গোলকের তো নিশ্চয়ই কোনো কেন্দ্র থাকবে।
তাহলে কোনো প্রতিফলক তল বা কোনো একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকেই বলে হচ্ছে বক্রতা কেন্দ্র। সেটা ওকে বলে বক্রতা কেন্দ্র। আমরা যদি এটা একটা বৃত্তাকার বা গোলাকার বস্তু যাই ভাবি না কেন, সেখানে আমরা তার একটা কেন্দ্র পাবো, সেটা হচ্ছে কি হবে, তার কেন্দ্র হবে। তাহলে বক্রতা কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করা হয়। বক্রতা কেন্দ্র হলো। এবার আমাদের জানতে হবে হচ্ছে 3 নাম্বার প্রধান অক্ষ। প্রধান অক্ষ, এই কথাগুলি বারবার আমরা যখন দর্পণ পড়বো চলে আসবে। তাহলে মেরু হলো পি, বক্রতা কেন্দ্র হলো সি, আর প্রধান অক্ষ হবে পি এবং সি এর সংযোজক সরলরেখা। বিষয়টা কেমন হচ্ছে, এই যে একটা নির্দিষ্ট বিন্দু মেরু পেয়েছি আর একটা নির্দিষ্ট বিন্দু বক্রতা কেন্দ্র পেয়েছি, এদের দিয়ে যদি আমরা একটা সরলরেখা অঙ্কন করি, তাহলে সেই সরলরেখাটা কি হবে, সেই সরলরেখাটা হচ্ছে মেরু দিয়ে এবং বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, এবং এই যে এদের যে সংযোগ সরলরেখা, এটাকে বলছি আমরা প্রধান অক্ষ। প্রধান অক্ষ হয়ে গেল। এবারে 4 নম্বরে আমরা যেটা জানবো বিশেষ ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র জেনেছি, এবার হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এটাও পিসি, কিন্তু এটা উপরে আমরা সরলরেখা চিহ্ন দেব না, এটা হচ্ছে একটা রেখাংশ। রেখাংশ কেন? কারণ সি এবং পি এর মাঝের যে দৈর্ঘ্য, অর্থাৎ বক্রতা কেন্দ্র এবং মেরুর মাঝের যে দূরত্ব বা দৈর্ঘ্য, সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। মনে থাকবে? আচ্ছা, এরপরে যদি আমরা দেখি চিত্রে, আমরা দেখলাম যে অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে মেরু বক্রতা কেন্দ্র হলো, প্রধান অক্ষ হলো, বক্রতা ব্যাসার্ধ হলো। এই যে সমতল দর্পণ, এর ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কোথায় হবে? সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধটা অবস্থান করবে অসীমে। অসীমে। তাহলে সমতল দর্পণে যদি বলা হয় বক্রতা ব্যাসার্ধ কত হবে, এখানে মানগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, কিন্তু সমতল দর্পণের ক্ষেত্রে সেটা কত হবে? সমতল দর্পণের ক্ষেত্রে আমরা সেটা নির্দিষ্ট কোনো মান পাবো না, এটা হবে অসীম। যাও, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে উন্মেষ। উন্মেষ, উন্মেষ কি জিনিস? উন্মেষ বা রৈখিক উন্মেষ বলতে পারি, রৈখিক উন্মেষ। এই যে গোলীয় দর্পণ, গোলীয় দর্পণের যে প্রান্ত বিন্দুগুলো আছে, একটাকে M1 দিলাম নাম, একটাকে দিলাম M2। তাহলে M1 এই যে প্রান্ত বিন্দু দুটিকে যদি আমরা যুক্ত করি, তাহলে যে দৈর্ঘ্যটা পাবো প্রান্ত বিন্দু, অর্থাৎ M1 M2, কোন গোলীয় দর্পণের প্রান্ত বিন্দুর সংযোজক সরলরেখা বা গোলকের একটা জি এর মতো, এটাই হচ্ছে দর্পণের রৈখিক উন্মেষ। কোন গোলীয় দর্পণের প্রান্ত বিন্দুকে যদি আমরা যুক্ত করি, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে রৈখিক উন্মেষ। এবার আছে কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ, কৌণিক উন্মেষ কি? কৌণিক উন্মেষ, কৌণিক উন্মেষ হচ্ছে কোন গোলীয় দর্পণের প্রান্ত বিন্দু তার বক্রতা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে। যদি আমরা এই যে M1C আর M2C যদি যুক্ত করে দিই, তাহলে এখানে একটা কোণ পাবো, অর্থাৎ কোণটা কত হলো? M1C M2। এই কোণটাই হলো কৌণিক উন্মেষ। তাহলে গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ কি হলো? যে গোলীয় দর্পণের যে প্রান্ত বিন্দুকে আমরা যদি বক্রতা কেন্দ্রের সঙ্গে যুক্ত করি, তাহলে একটা কোণ উৎপন্ন হয়, সেটাই হচ্ছে কি কৌণিক উন্মেষ। কোন গোলীয় দর্পণের প্রান্ত বিন্দু কৌণিক বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাকে বলে কৌণিক উন্মেষ। আমরা আমাদের ভৌতবিজ্ঞান চ্যাপ্টারে যে সমস্ত গোলীয় দর্পণ ব্যবহার করব, সেগুলোকে বলা হয় ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। এই ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ কাকে বলে? সেটা যখন কৌণিক উন্মেষের মান 10 ডিগ্রি বা এর কম হবে, 10 ডিগ্রি বা এর কম হবে, তখন তাকে আমরা বলি ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। তাহলে আমরা দর্পণের প্রকারভেদ এবং দর্পণের যে বিভিন্ন ছোট ছোট বিষয়গুলি, সেগুলো আমরা জানলাম। আরেকবার দেখে নিই, তাহলে দর্পণ কাকে বলছি? দর্পণ হচ্ছে কোনো প্রতিফলক তল যেখানে প্রতিফলন ঘটে, সেটা যদি কোনো গোলকের অংশ হয়, তাকে বলছি আমরা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণকে আমরা 3 ভাগে ভাগ করছি, দর্পণকে আমরা 3 ভাগে ভাগ করছি: সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ। কোনো গোলীয় দর্পণের যদি বক্রতা ব্যাসার্ধ অসীম হয়, তাহলে তার যে কোনো একটা তলকে আমরা সমতল দর্পণ হিসেবে ভাবতে পারি। অবতল দর্পণ কাকে বলে? কোনো গোলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠ বা অবতল পৃষ্ঠকে যে আমরা প্রতিফলক তল হিসেবে ব্যবহার করি, তাকে আমরা অবতল দর্পণ বলি। বাইরের দিকে উপর প্রলেপ দেওয়া থাকলে সেটা ভিতরের তলটা আমরা প্রতিফলক তল হিসেবে ব্যবহার করি, সেটা হচ্ছে অবতল দর্পণ।
এবং ভিতরের তলে যদি উপর প্রলেপ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দর্পণের বাইরের তলটাকে আমরা প্রতিফলক তল হিসেবে ব্যবহার করি, সেটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে এইটুকু পড়া হলো। এরপরে আমরা দেখব ফোকাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাধ্যমিক পরীক্ষার সময় এই সংজ্ঞাটাকে দেখা যায় এবং আমরা জেনে নেব হচ্ছে ফোকাস কাকে বলে। ফোকাস বা মুখ্য ফোকাস, দুই ধরনের দর্পণের ক্ষেত্রে আমাদের ফোকাসটা দেখতে হবে। প্রথমে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখে নেব। অবতল দর্পণ যার বাইরের দিকে এইভাবে রোয়া দাগ দেওয়া থাকে, তার মানে হচ্ছে বাইরের পৃষ্ঠটা প্রতিফলক তল হিসেবে ব্যবহার হচ্ছে না। এটা প্রধান অক্ষ, আমরা বুঝে নিয়েছি প্রধান অক্ষ কাকে বলে। এর আগে আমরা দেখে নিলাম প্রধান অক্ষ কাকে বলে। প্রধান অক্ষ হচ্ছে মেরু এবং বক্রতা কেন্দ্র সংযোগ সরলরেখা। এই প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরাল কিছু রশ্মিকে আমরা দর্পণের সঙ্গে প্রতিফলিত করি, একাধিক রশ্মি যেগুলো হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আসবে, তাহলে প্রতিফলনের পর দেখা যায় রশ্মিগুলি প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হচ্ছে। বুঝতে পারলাম? আরেকবার বলছি, প্রধান অক্ষের কোন অবতল দর্পণের ক্ষেত্রে, হ্যাঁ এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বলছি অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়? অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মির উৎস দর্পণ দ্বারা প্রতিফলনের পর কি দেখা যায়? প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে, সেটাকে বলে দর্পণের ফোকাস বা মুখ্য ফোকাস। এরপরে আমরা যদি উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি তাহলে কি হবে? উত্তল দর্পণের ক্ষেত্রেও তো প্রতিফলন ঘটবে, সেক্ষেত্রে ফোকাসটা কোথায় করতে হবে? এখানে প্রধান অক্ষ নিলাম, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মির উৎস দর্পণে প্রতিফলিত হলো। প্রতিফলিত হওয়ার পরে এখানে কি হবে? মনে হবে যে একটা বিন্দু থেকে রশ্মিগুলি অপসৃত হচ্ছে বা অপসৃত হচ্ছে। যে বিন্দু থেকে মনে হবে রশ্মিগুলি অপসৃত হচ্ছে সেটা হচ্ছে দর্পণের ফোকাস বা মুখ্য ফোকাস। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণের ফোকাস, এটা হচ্ছে অবতল দর্পণের ফোকাস। তাহলে উত্তল দর্পণের ফোকাস কাকে বল, অবতল দর্পণের ফোকাস কাকে বললাম? কোন অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আগত আলোকরশ্মির উৎস দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে তাকে বলছে অবতল দর্পণের ফোকাস। আর উত্তল দর্পণের ফোকাস কাকে বলছি? যখন প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আগত আলোকরশ্মির উৎস কোন উত্তল দর্পণ দ্বারা প্রতিফলনের পর কি হবে? প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এখানে বাস্তবে গিয়ে কিন্তু মিট করবে না রশ্মিগুলো, মনে হবে যে একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে। অর্থাৎ অবতল দর্পণ কি করে? সমান্তরাল রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে, তাই আমরা অবতল দর্পণকে অভিসারী দর্পণও বলতে পারি। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা কি দেখব? যে প্রতিফলনের পর রশ্মিগুলি অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়েছে, তাই আমরা উত্তল দর্পণকে অপসারী দর্পণ হিসেবেও ভাবতে পারি। আচ্ছা, এরপরে আমরা মুখ্য ফোকাস জানলাম। এরপরে আরেকটা বিষয় আমাদের জেনে নিতে হবে, সেটা হচ্ছে গৌণ ফোকাসটা কি। গৌণ ফোকাস, গৌণ ফোকাস আমরা এখানে একটা জিনিস বারবার বললাম যে রশ্মিগুলোকে অবশ্যই প্রধান অক্ষের সমান্তরালভাবে আসতে হবে, তাই তো? কিন্তু গৌণ ফোকাসের ক্ষেত্রে আমরা তো জানি একটা নির্দিষ্ট কন্ডিশন হয়ে গেল যে গৌণ ফোকাসের ক্ষেত্রে, মুখ্য ফোকাসের ক্ষেত্রে কি যে সমান্তরালভাবে আসতে হবে। কিন্তু সমান্তরালভাবে তো আলোকরশ্মি যদি না এসে যদি কোনো একটা কোণে আনতভাবে আসে তাহলে কিন্তু সেটা প্রধান অক্ষের কোনো বিন্দুতে কিন্তু মিলিত হবে না। প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের কোনো বিন্দুতে মিলিত না হয় একটা নির্দিষ্ট ফোকাস তল। এবার ফোকাস তল আমরা একটা ভাবতে পারি, সেখানে কি হবে? ফোকাস তলের মধ্যে একটা নির্দিষ্ট বিন্দু মিলিত হয়, এটা হচ্ছে গৌণ ফোকাস। গৌণ ফোকাস। তাহলে কি হলো? পার্থক্যটা কি হলো? এখানে প্রধান অক্ষের সমান্তরালভাবে আলোকরশ্মি আসছে, কিন্তু এখানে সমান্তরালভাবে না আসে, যদি কোনো একটা আনতভাবে কোনো কোণে আসে তাহলে সেক্ষেত্রে কি হবে? রশ্মিগুলি প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত না হয় ফোকাস তলের একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেটাকে আমরা গৌণ ফোকাস বলি। এই মুখ্য ফোকাস আর গৌণ ফোকাসের মধ্যে একটা প্রধান পার্থক্য কি? যে মুখ্য ফোকাস একটা নির্দিষ্ট বিন্দু প্রধান অক্ষের মধ্যে উপস্থিত হবে, কিন্তু গৌণ ফোকাস কোনো নির্দিষ্ট বিন্দু নয়। এই গৌণ ফোকাস আমাদের যত ধরনের কোণ হতে পারে তত ধরনের গৌণ ফোকাস হতে পারে। তাহলে এটা একটা কোনো গৌণ ফোকাস কিন্তু কোনো নির্দিষ্ট বিন্দু নয়, মুখ্য ফোকাস কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। এরপরে আমরা গোলীয় দর্পণের বিভিন্ন অবস্থানে কোথায় প্রতিবিম্ব করতে হচ্ছে, বিভিন্ন অবস্থানের জন্য বিভিন্ন বস্তুর অবস্থানের জন্য বিন্দু বস্তু, বিস্তৃত বস্তু, বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব কোথায় করতে হচ্ছে, প্রতিবিম্বের প্রকৃতি কী হচ্ছে, প্রতিবিম্বের আকার কী হচ্ছে, সেগুলো আমরা দেখব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি।